আসন্ন ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রতিটা প্রশ্নের জন্য আমি 30 সেকেন্ড সময় দেব। 30 সেকেন্ড সময়ের মধ্যে অঙ্কটাকে করে নেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্নে বলা হয়েছে 5 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:5। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 6:7। যদি সি এর বয়স বি এর থেকে 10 বছর কম হয় তবে এ ও সি এর বর্তমান বয়সের অনুপাত কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এ আর বি এর 5 বছর আগে বয়সের অনুপাত ছিল 4:5। এখানে মনে করো বর্তমান বয়স এ আর বি এর। বর্তমান থেকে 5 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:5, লিখলাম। 5 বছর পরে অর্থাৎ বর্তমান থেকে 5 বছর পরে এ ও বি এর বয়সের অনুপাত হবে 6:7। দেখো আমি দুটো রেশিও পেয়েছি, আর এই দুটো রেশিওর মধ্যে ডিস্টেন্স যদি আমি পেয়ে থাকি তাহলে আমরা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব। মানে কি, এই রেশিওটার মধ্যে টোটাল ডিস্টেন্স দেখো, এটা 5 এটা 5, টোটাল কত? 10 বছরের ডিস্টেন্স। তাই আমি এখানেও 10 লিখবো, এখানেও 10 লিখবো, যে দুটো রেশিওর মধ্যে ডিস্টেন্স 10 বছরের। এবার এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, করে তাদের বিয়োগ করব। 4 7 28, 5 6 30, 30 থেকে 28 বিয়োগ করলে পাবো 2 ইউনিট। এখানে লিখব। এই ক্রস বিয়োগ করব, এই ক্রস বিয়োগ করব, করে এখানে বসাবো। 6 10 60, 7 10 70, 70 থেকে 60 বিয়োগ করলে পাওয়া যাবে 10। এটা 10 বছর লিখব, তার কারণ এটা 10 বছরের ডিফারেন্স ছিল। বোঝা গেছে? তাহলে 2 ইউনিটের ভ্যালু 10 বছর হলে 1 ইউনিটের ভ্যালু হবে 5 বছর। 1 এর ভ্যালু 5 হলে এই জায়গায় 4 এর ভ্যালু হবে 4 5 20, আর এই জায়গায় 5 এর ভ্যালু কত হবে? 1 এর মান 5 হলে 5 এর মান হবে 5 5 25। এই জায়গায় মানে কি, বর্তমান থেকে 5 বছর আগে এ এর বয়স ছিল 20 এবং বি এর বয়স ছিল 25। তাহলে বর্তমানে এ এর বয়স কত হবে? 5 বছর অ্যাড করে দাও, এ এর বয়স হবে 25। বি এর বয়স কত হবে? 25 এর সঙ্গে 5 যোগ করে দাও, হয়ে যাবে 30 বছর। তাহলে আমি দেখলাম বর্তমানে এ এর বয়স 25 বছর এবং বি এর বয়স 30 বছর। এখানে বলেছে সি এর বয়স বি এর থেকে 10 বছর কম, তাহলে সি এর বয়স কত হবে? বলেছে বি এর থেকে 10 বছর কম, বি এর বয়স আমি এখানে বার করলাম 30, সেখান থেকে 10 বাদ দিলে আমি সি এর বয়স পাবো 20। বলেছে বর্তমানে এ ও সি এর বয়সের রেশিও কত? এ এর বয়স আমি দেখতে পারলাম 25, সি এর বয়স বার করলাম 20, তাহলে রেশিও হবে 5:4, যেটা অপশন নাম্বার 2 তে আছে। 18টি সংখ্যার গড় 37.5। যদি 6টি সংখ্যা যাদের গড় x এই সংখ্যাগুলির সঙ্গে যোগ করা হয় তবে সমস্ত সংখ্যার গড় 1 বেড়ে যায়। x এর মান কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো 18টা সংখ্যা ছিল, গড় দেওয়া আছে, এর সঙ্গে 6টা সংখ্যা অ্যাড হলো, অর্থাৎ এখন সংখ্যা হচ্ছে 24টা। যাই 6টা সংখ্যা অ্যাড হলো, বলছে গড় মান 1 করে বেড়ে গেল। 24টা সংখ্যা এখন হলো, প্রত্যেকের গড় 1 করে যদি বেড়ে যায় টোটাল বাড়লো 24। বোঝা যাচ্ছে? 18টা সংখ্যা ছিল, 6টা সংখ্যা অ্যাড হয়ে সংখ্যা হলো 24টা। এই 6টা সংখ্যা অ্যাড হওয়ার ফলে সমস্ত সংখ্যার গড় 1 বেড়ে যাচ্ছে। সমস্ত সংখ্যা মানে কি, 24টা সংখ্যা আছে, তাদের গড় 1 বেড়ে গেছে, মানে 24টা সংখ্যা টোটাল 24 বেড়ে গেছে।
এবার বলো এই 24টা বাড়লো কেন? 24 বাড়লো তার কারণ হচ্ছে এখানে 6টা সংখ্যাকে অ্যাড করা হয়েছে। তাহলে 6টা সংখ্যা অ্যাড করার ফলে 6টা সংখ্যার জন্য গড়ে কত করে বাড়ছে? ওই 6টা সংখ্যার জন্য গড়ে 24/6 সমান 4 করে বাড়ছে। বুঝেছো? টোটাল বেড়েছে 24। কেন বেড়েছে? 6টা সংখ্যা অ্যাড হয়েছে বলে। এবার 6টা সংখ্যা যে অ্যাড হয়েছে ওই 6টা সংখ্যার জন্য গড়ে 4 করে বেড়ে গেছে। আগে গড় ছিল 37.5, এখন প্রত্যেকটা সংখ্যা গড়ে 4 করে বেড়ে গেছে, অর্থাৎ এখন নতুন সংখ্যাগুলোর গড় যে 6টা সংখ্যা এসছে সেই 6টা সংখ্যার প্রত্যেকটার গড় হবে 37.5 প্লাস 4 সমান 41.5, যেটা অপশন নাম্বার 2 তে আছে। বোঝা যাচ্ছে 37.5 কিন্তু পুরনো সংখ্যাগুলো গড় ছিল, এখন এক্সট্রা 4 করে বেড়ে গেছে। মানে যারা নতুন সংখ্যা 6টা আসছে তারা ওই 37.5 তো নিয়ে আসছেই, উল্টে আরো প্রতিটার জন্য 4 4 করে বেশি নিয়ে আসছে। অর্থাৎ নতুন সংখ্যাগুলোর গড় হবে আগের 37.5 প্লাস ওরা আসার ফলে আরো যে এক্সট্রা বাড়ছে 4, এই টোটালটাকে করলে আমরা যেটা পাবো সেটা হবে এই 6টা সংখ্যার প্রত্যেকটার গড়, যার মান ওরা বলেছিল x। তাহলে x এর মান হচ্ছে 41.5। পরের প্রশ্ন, এক ব্যক্তি 35 কিমি দূরবর্তী কোনো স্থানে নৌকা করে গিয়ে ফিরে আসতে মোট 10 ঘন্টা 30 মিনিট সময় নেয়। তিনি দেখলেন যে যে সময়ে তিনি স্রোতের অনুকূলে 5 কিমি যান সেই সময় স্রোতের প্রতিকূলে 4 কিমি যান। স্রোতের বেগ নির্ণয় করো। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় অনুকূল এবং প্রতিকূলের যে বেগ আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার কারণ হচ্ছে যে 35 কিমি যাচ্ছে, মনে করো অনুকূলে গেল, আবার 35 ফিরছে অর্থাৎ প্রতিকূলে ফিরছে। এই অঙ্কটা যাওয়ার আগে একটা জিনিস বলি, যখন আমি স্রোতের অঙ্ক করিয়েছিলাম তখন বলেছিলাম যদি আমার কাছে অনুকূল বেগ আর প্রতিকূল বেগ থাকে তাহলে আমি নৌকার বেগ বার করতে পারবো। সেটা হবে অনুকূল বেগের সঙ্গে প্রতিকূল বেগ অ্যাড করে 2 দিয়ে ভাগ, এবং স্রোতের বেগ আমরা বার করব অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগটাকে মাইনাস করে 2 দিয়ে ভাগ। বুঝেছো? স্রোতের অঙ্কগুলো একটু দেখে নিও, এটা বলা হয়েছে। তাহলে এখন দেখো আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। বলেছে যে তিনি দেখলেন যে যে সময় মানে সময়টাকে ফিক্সড করে দিচ্ছে, যে সময়ে তিনি স্রোতের অনুকূলে 5 কিমি যাচ্ছেন সেই সময় স্রোতের প্রতিকূলে 4 কিমি যাচ্ছেন, মানে যে এই সময়টা অনুকূলের ক্ষেত্রে যেরকম ছিল প্রতিকূলের ক্ষেত্রেও সেরকম আছে, অর্থাৎ সময়টা ফিক্সড। যাই সময় ফিক্সড হয়ে যাবে এই ফর্মুলায় সেই জিনিসটাকে 1 মনে করো। তাহলে আমরা দেখলাম ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড, অর্থাৎ ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তাই থাকবে যদি টাইমটা ফিক্সড হয়। আমি এটাকে একটা ফিক্সড সংখ্যা 1 ধরে নিচ্ছি। এবারে দেখো আমি কি দেখলাম, ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তাই হবে। ডিস্টেন্স কি ছিল? ডিস্টেন্স বলছে যে সময় তিনি অনুকূলে 5 কিলোমিটার যাচ্ছেন প্রতিকূলে 4 কিলোমিটার যান, তাহলে ডিস্টেন্সের রেশিও এইটা। স্পিডের রেশিও কি হবে? আমরা দেখেছি ডিস্টেন্সের রেশিও স্পিডের রেশিও সমান হয়, অর্থাৎ স্পিডের রেশিও হবে 5:4, অর্থাৎ অনুকূল বেগ যদি 5 হয় প্রতিকূল বেগ হবে 4। আমি যদি নৌকার বেগ বার করি, কি বলেছিলাম, অনুকূল বেগ আর প্রতিকূল বেগ দেওয়া থাকলে নৌকার বেগ আর স্রোতের বেগ আমরা বার করতে পারবো। নৌকার বেগ কি হবে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল 5 প্লাস প্রতিকূল 4, অর্থাৎ 5 আর 4 9/2, এটা হবে নৌকার বেগ। স্রোতের বেগ কি হবে? অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 5 - 4 1/2। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগের রেশিও হচ্ছে 9:1। এটা আমরা বার করতে পারলাম। আমি মনে করছি যে অনুকূল বেগ 9x আর প্রতিকূল বেগ x, এই রেশিওটাকে আমি x এ কনভার্ট করলাম। সরি, স্রোতের বেগ, অনুকূল না, নৌকার বেগ 9x এবং স্রোতের বেগ x, এই রেশিওটাকে 9x x ধরলাম। দেখো চেয়েছে স্রোতের বেগ নির্ণয় করো, অর্থাৎ x এর মান তোমাকে বার করতে হবে। এটা আমি এখান থেকে পেয়ে গেলাম। এবারে দেখো কি ছিল, 35 কিলোমিটার গেছে 35 কিলোমিটার এসছে। 35 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আমি লিখলাম 35
ডিস্টেন্স টোটাল লিখলাম। এটা যখন যাচ্ছে তখন কিভাবে যাচ্ছে, নৌকার বেগ আর স্রোতের বেগ করে যাচ্ছে। আমি চাইছি অনুকূলে কতটা টাইম লাগছে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়, এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে ডিস্টেন্স হচ্ছে 35, এটা যাবে, স্পিডটা কি, অনুকূল স্পিড। অনুকূল স্পিড মানে হচ্ছে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটাকে যোগ করব, অর্থাৎ 9x প্লাস এক্স 10x স্পিডে যাচ্ছে, তাহলে টাইম লাগবে 35/10x। এবার এই 35 কিলোমিটার আসছে, আসছে মানে কি, প্রতিকূলে আসছে। প্রতিকূলে আসা মানে কি, নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করব, অর্থাৎ 9x থেকে x বাদ দিলে 8x, এটা প্রতিকূলে আসতে সময় লাগলো। তাহলে অনুকূলে যেতে সময় লাগলো এটা, প্রতিকূলে আসতে সময় লাগলো এটা, তাহলে মোট সময় লাগলো এটা। কিন্তু মোট সময় দেওয়া আছে 10 ঘন্টা 30 মিনিট। এখানে বলেছিল 35 কিলোমিটার গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা 30 মিনিট সময় লাগে। 10 ঘন্টা 30 মিনিট মানে 10 পূর্ণ 30-এ 60 ঘন্টা, 10 পূর্ণ 30-এ 60 ঘন্টা, এটা কাটলে আসছে 21-এর 2 ঘন্টা, অর্থাৎ মোট টাইম লাগলো 21-এর 2 ঘন্টা। বুঝতে পারছো, 35 কিলোমিটার অনুকূলে যেতে কত সময় লাগলো, 35 কিমি প্রতিকূলে আসতে কত সময় লাগলো, মোট সময় ওরা দিয়েছে 21-এর 2 ঘন্টা। এটাকে জাস্ট সমাধান করতে হবে। আমি যদি দুইটাকে এখান থেকে কমন নিই, 35/2x কমন নিয়ে নাও একেবারে, তাহলে এখান থেকে 1/5, এখান থেকে 1/4 পড়ে থাকবে, এটা থাকবে 21/2। 2 কেটে দাও, 7 দিয়ে কাটলে 5 7 35, 3 7 21। এটাকে যদি সমাধান করি, 5 আর 4 9, এখান থেকে আসবে 9/20x, এখানে 5 ছিল, ইন্টু 5 সমান 3, 4 5 20, 3 3 9, অর্থাৎ x এর মান আসবে 3/4। 3/4 মানে 0.75। x মানে কি, x মানে ছিল স্রোতের বেগ, যেটা কিন্তু বার করতে বলেছিল। তাহলে স্রোতের বেগ হচ্ছে 0.75 কিমি/আওয়ার, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। আজকে যে অঙ্কগুলো আমি নিয়েছি সব অঙ্কগুলোই এই বইটা থেকে নেওয়া হয়েছে, অবজেক্টিভ এরিথমেটিক, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ইন বেঙ্গলি। আজকে সমস্ত প্রশ্ন এখান থেকে নেওয়া হয়েছে। এটা পাটিগণিতের বাছাই করা প্রশ্ন নিয়ে একটা প্র্যাকটিস পেপার বলতে পারো। 148 পাতার এটা একটা ই বুক। এখানে লেটেস্ট প্যাটার্নের পাটিগণিতের সঙ্গে সঙ্গে পরীক্ষায় প্রায় আসে এরকম প্রশ্ন পাবে, রিপিটেড প্রশ্ন পাবে না। রেল, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিপি প্রত্যেকটা পরীক্ষার জন্য এই বইটা গুরুত্বপূর্ণ। মোট 18টা অধ্যায় আছে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, এবং বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সমস্ত প্রশ্ন বাংলায় করা হয়েছে। এটা এমসিকিউ টাইপের একটা বই। যদি বইটা নিতে চাও তাহলে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোনো বস্তু 18% ছাড় দেওয়ার পরে 492 টাকায় বিক্রি করা হলো। যদি ছাড় না দেওয়া হতো তবে বস্তুটি বিক্রি করে 20% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, 18% ছাড় দেওয়ার পর 492 টাকায় বিক্রি করেছে। 492 টাকায় বিক্রি করেছে 18% ছাড় দিয়ে। ছাড় কার উপর দেওয়া হয়? ধার্য মূল্য বা মার্ক প্রাইসের উপর ছাড় দিয়ে বিক্রি করা, অর্থাৎ বিক্রয় মূল্য পাওয়া যায়। এখানে 18% ছাড় দিয়েছে। দেখো, আমরা বেসিক ফিগার যেটা আছে সেটা লিখবো 100, 18 ছাড় দিচ্ছে মানে 100 থেকে 18 বাদ দেবো, হবে 82। এবার দেখতে হবে আমি কোথায় যেতে চাইছি। এইটা হচ্ছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। আমি ধার্য মূল্য বা মার্ক প্রাইস বিক্রি করতে চাইছি এই ডাটা দিয়ে। কেন? এই ধার্য মূল্যের উপরে 18% ছাড় দেওয়া হয়েছে। এবার দেখো, আমি ছাড় দিয়ে বিক্রি করেছি 492 টাকায়। যদি ছাড় না দিতাম তাহলে জিনিসটার দাম, অর্থাৎ মার্ক প্রাইস বেশি হতো। যাই বললাম বেশি হতো, তাই এদের মধ্যে যে বেশি ফিগার থাকবে সেটাকে আমি উপরে বসাবো, বাকি ফিগারটাকে নিচে বসাবো। বোঝা যাচ্ছে? এটা কি বেরিয়ে যাবে? এই মার্ক প্রাইস বেরিয়ে যাবে। দেখো, এইটা কাটছে এইটা 6 দিয়ে, তাহলে মার্ক প্রাইস এলো 600 টাকা, অর্থাৎ বস্তুটার ধার্য মূল্য 600 টাকা। এবারে এই বস্তুটাকে বিক্রি করে 20% লাভ হতো। যদি ছাড় না দেওয়া হতো তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত? এখন বস্তুটা মার্ক প্রাইস 600 টাকা আমি বের করেছি। এবার কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে তুলনা হবে। কেন? ক্রয় মূল্য চেয়েছে, বলেছে
যে বস্তুটা যদি বিক্রি করা হতো মার্ক প্রাইসে তাহলে 20 টাকা লাভ হতো, অর্থাৎ 100 টাকা সিপি হলে আমি মার্ক প্রাইস বলবো 120 টাকা। এবারে আমি কোথায় যেতে চাইছি, এইটা হচ্ছে মার্ক প্রাইস, আমি যেতে চাইছি ক্রয় মূল্যে। তোমরা দেখতে পাচ্ছ ক্রয় মূল্য কম, মার্ক প্রাইসটা বেশি। আমি যখন ক্রয় মূল্যে যেতে চাইবো তাহলে আমি কম দামে আসতে চাইছি, অর্থাৎ সিপিতে আসতে চাইছি, মানে দামটা কম ছিল। যাই বললাম দামটা কম ছিল, এদের মধ্যে কম ফিগারটা উপরে বসবে, যেটা বলবো সেই ফিগারটা উপরে বসবে। কম ফিগারটা উপরে বসলো আর বেশি ফিগারটা নিচে বসলো, এটাকে জাস্ট কাটো, অর্থাৎ ক্রয় মূল্য বেরোলো 500 টাকা, যেটা অপশন নাম্বার একেতে আছে। 65xy সংখ্যাটির মধ্যে x ও y এমন দুটি অঙ্ক যাতে করে উক্ত সংখ্যাটি 80 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হয়, x প্লাস y এর মান নির্ণয় করো। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো 65xy এটা 80 দিয়ে বিভাজ্য। 80 মানে কি 8 ইন্টু 10। কোনো সংখ্যা 10 দিয়ে বিভাজ্য হলে শেষ ডিজিটটা অবশ্যই 0 হতে হবে। 10 দিয়ে বিভাজ্য হতে গেলে শেষ ডিজিটটা অবশ্যই 0 হতে হবে, অর্থাৎ এইটা কিন্তু অবশ্যই 0 হবে। তাহলে আমি দেখলাম y এর মানটা হচ্ছে 0, আমাকে x এর মান বার করতে হবে। এই যে তিনটে অঙ্ক আছে, শেষ তিনটে অঙ্ক এটা কিন্তু 8 দিয়েও বিভাজ্য হতে হবে, তবেই কিন্তু পুরো সংখ্যাটা 80 দিয়ে বিভাজ্য হবে। বুঝতে পারছো? 10 দিয়ে বিভাজ্য হতে গেলে শেষ ইউনিটটা 0 হতে হবে, 8 দিয়ে বিভাজ্য হতে গেলে শেষ তিনটে ডিজিট 8 দিয়ে বিভাজ্য হতে হবে। আমি দেখছি এইটা 8 দিয়ে বিভাজ্য হতে হবে, যার প্রথম ডিজিটটা 5 দিয়ে শুরু হবে। বুঝতে পারছো? 8 এর নামটা পড়ো। দেখো 5 8 40, আমি দেখলাম এই ডিজিটটা, খেয়াল রেখো, এই ডিজিটটাকে আমার টার্গেট হচ্ছে 5 নিয়ে আসা। আমি 5 8 40 করলাম, 6 8 48, 7 8 56। যাই এখানে মিনিমাম 5 দিয়ে শুরু হলো, আমি বলবো এই পরপর দুটো ডিজিট হবে 56, অর্থাৎ এটা 5 এটা 6, এটা তো শূন্য বেরিয়েই ছিল। মিনিমাম ফিগারটাকে সবসময় নিয়ে আসতে হয়, তাই এইভাবে তোমরা নামটা পড়ে নেবে। তাহলে x এর মান আমি দেখলাম 6, y এর মান 0 বলেছে, x প্লাস y এর মান কত, x এর মান 6, y এর মান 0, অর্থাৎ উত্তর হবে 6, যেটা অপশন নাম্বার একেতে আছে। একটি ধাতু সংকরে তামা ও টিনের অনুপাত 3:2। যদি 250 গ্রাম তামা ধাতু সংকরে মেশানো হয় তবে তামার পরিমাণ টিনের দ্বিগুণ হয়। ধাতু সংকরে টিনের পরিমাণ কত গ্রাম? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো বলেছিল তামা আর টিন এটার অনুপাত 3:2। 250 গ্রাম তামা মেশানো হচ্ছে, কি মেশানো হচ্ছে? তামা 250 গ্রাম। এখন রেশিও হচ্ছে কি তামার পরিমাণ টিনের দ্বিগুণ। টিন যদি 1 হয় তামার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ রেশিও 2:1। দেখো তামা মেশানো হয়েছে, তামা বাড়বে, টিন তো মেশানো হয়নি, তাই টিন যা ছিল তাই থাকতে হবে। কিন্তু দেখছি টিন এখানে 2 ছিল, টিনের পরিমাণ 1 হয়ে গেছে, এটাকে ফিক্সড রাখতে হবে। ফিক্সড রাখতে গেলে আমি কি করব, এই ফিগারটাকে 2 দিয়ে গুণ করে নেব। দেখো যদি 2 দিয়ে গুণ করি রেশিওটা কি আসবে? 3:2, এটা যেরকম ছিল, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে 4:2। তামা আর টিন, দেখো টিন যা ছিল আগে এখন তাই থাকলো, তামা 3 ছিল 4 হলো, অর্থাৎ 1 ইউনিট বেড়ে গেল। কিন্তু আমি বলেছি 250 গ্রাম বেড়েছিল, এখানে আবার বলছি 1 ইউনিট বেড়েছে, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 250 গ্রাম। কি চেয়েছে? টিনের পরিমাণ কত? টিনের পরিমাণ 2 ইউনিট, তাহলে 2 এর পরিমাণ কত হবে? 250 দুগুণে 500 গ্রাম, যেটা অপশন নাম্বার 4 এতে আছে।
এর একক স্থানীয় অঙ্ক কি হবে, এর জন্য স্পেসিফিক আমি ভিডিও বানিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নাম্বার সিস্টেমের অন্তর্গত। সেই ভিডিওগুলো পারলে একটু দেখে নিও। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, একক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম কিছু না দেখে পাওয়ার যেগুলো আছে সেই পাওয়ারগুলোকে সবসময় 4 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর যে ভাগশেষগুলো থাকবে সেই ভাগশেষগুলো মাথায় লিখবে। যদি মিলে যায়, ভাগশেষ না থাকে, তাহলে পাওয়ারে 4 লিখতে হবে। আবার বলি, যদি ভাগ করার পর ভাগশেষ থাকে সেই ভাগশেষটা পাওয়ারে লিখবে। আর যদি ভাগশেষ না থাকে তাহলে পাওয়ারে সবসময় 4 লিখতে হবে। কতগুলো ডিজিট আছে, যেমন 5, 6, 1, এদের পাওয়ারে যাই থাকুক না কেন সবসময় সেটাই আসে। যেমন 5-এর পাওয়ারে যাই চাপা, 5-এর স্কোয়ার করো, 5-এর কিউব করো, শেষ ডিজিটটা সবসময় 5ই হবে। 6-এর ক্ষেত্রেও তাই, 1-এর ক্ষেত্রেও তাই। এখানে দেখছি 6-এর পাওয়ারে 63 আছে। 6-এর পাওয়ারে যাই থাক না কেন সবসময় কিন্তু শেষ ডিজিটটা 6 হবে। আমরা কেন শেষ ডিজিট বলছি, তার কারণ আমাদের একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে। বোঝা যাচ্ছে? এবারে দেখবো এখানে 71 আছে। এই 71কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? 4 17 68, 3 ভাগশেষ থাকবে, তাই আমি এইটার বদলে এখন 3 লিখব। এখানে 65 আছে, এটাকেও 4 দিয়ে ভাগ করব। 4 15 60, 4 16 64, 64 হচ্ছে 65 থেকে 64 বাদ দিলে 1 হয়, তাই আমি এখানে 1 লিখব। আমি দেখব 7-এর কিউব করলে শেষ ডিজিটটা কি আসে। 7 7 49, তাকে আবার 7 দিয়ে গুণ করলে 7 9 63, অর্থাৎ শেষ ডিজিটটা আছে 3। আর 3 টু দি পাওয়ার 1 মানে 3। এদেরকে আবার গুণ করব, 3 3 9, 6 9 54। আমার দরকার শেষ ডিজিট, অর্থাৎ ইউনিট ডিজিটটা হবে 4, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। কোনো দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। যদি সংখ্যাটির অঙ্ক দুটির যোগফল থেকে 2 বিয়োগ করা হয় তবে বিয়োগফল মূল সংখ্যার 1/6 অংশের সমান হয়। সংখ্যাটি কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, এটা সিজিএল এ আসা প্রশ্ন, অঙ্কটা করতে হতো না, অপশন থেকে অঙ্কগুলো করা যায়। কোনো দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয়ের দ্বিগুণ। এইটা একক, এটা দশক। এককটা কি দশকের দ্বিগুণ, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করে এটা পাওয়া যাচ্ছে কি? দেখো, পাওয়া যাচ্ছে না, এটা উত্তর হবে না। একে 2 দিয়ে গুণ করলে এটা আসে না, এটা উত্তর হবে না। একে 2 দিয়ে গুণ করলে এটা আসে, এটা উত্তর হতে পারে। একে 2 দিয়ে গুণ করলে এটা আসে না, তাই এটা উত্তর হবে না। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার 3। এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। আয় থেকে যদি ব্যয় মাইনাস করি তাহলে কিন্তু সঞ্চয় পাওয়া যায়, তাই তো? মনে করছি ব্যক্তির আয় 100 টাকা, আয়ের 75% খরচ বা ব্যয় করছে। 100-র মধ্যে 75 যদি খরচ করে দেয় তাহলে সঞ্চয় হবে 100 মাইনাস 75, অর্থাৎ 25 টাকা। ঠিক? যদি তার আয় 20% বৃদ্ধি পায়, অর্থাৎ আয় 100 ছিল, এখন বৃদ্ধি পাচ্ছে 20%,
120% মানে আয় বৃদ্ধি পাচ্ছে 20 টাকা। আমি এখানে কি লিখছি, বৃদ্ধি পাচ্ছে কতটুকু। আয় 100 ছিল, 20 বেড়েছে, অর্থাৎ এখন 120 হয়েছে, কিন্তু আমি শুধু বৃদ্ধি পাচ্ছে কতটুকু লিখছি। আর খরচ 10% বৃদ্ধি পাচ্ছে, খরচ 75 ছিল, এর 10% বৃদ্ধি পাচ্ছে। দেখো 75 এর 10% করলে 7.5 আসে, আমি এখানে লিখতে পারতাম, ক্যালকুলেশন হতো, কিন্তু যাই দশমিক আসছে তখন এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য করে নাও, ক্যালকুলেশনের সুবিধা হবে। এটা 20% মানে এখানেও একটা শূন্য বাড়াতে হবে। 750 10% মানে 75 আমি করতে পারবো, দশমিকটাকে আমি নিতে চাইছি না, তাই আমি একটা করে শূন্য বাড়িয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে দেখলাম ব্যয় বেড়েছে 75 টাকা, আয় বেড়েছে 200 টাকা। আয় থেকে ব্যয় যদি মাইনাস করি 125 টাকা, সেটা কিন্তু সঞ্চয় বেড়েছে। অর্থাৎ সঞ্চয় 250 টাকা ছিল, 250 টাকায় সঞ্চয়ে বেড়েছে 125 টাকা। 100 টাকায় কত, এটাই কিন্তু প্রশ্ন। এটা ক্যালকুলেশন করলে আসবে 50%, অর্থাৎ সঞ্চয় বেড়েছে 50%, যেটা অপশন নাম্বার 3-তে আছে। এক্স ও ওয়াই দুটি পাইপ যথাক্রমে 24 মিনিট ও 32 মিনিটে কোনো ট্যাঙ্ক ভর্তি করতে পারে। যদি পাইপ দুটি একত্রে চালানো হয় তবে কতক্ষণ পর ওয়াই পাইপটিকে বন্ধ করে দিলে ট্যাঙ্কটি মোট 18 মিনিটে ভর্তি হবে। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দুটো পাইপ আছে এক্স আর ওয়াই, এ 24 মিনিটে, এ 32 মিনিটে কোনো ট্যাঙ্ক ভর্তি করতে পারে। সেই ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত? 24 আর 32 এর লসাগু অর্থাৎ 96, এটা হবে ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে কোনো একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে যখন বলছে, আমি দেখব যে সেই ট্যাঙ্কটায় কতটা জল ধরে, সেটা ধরে নেবো 24 আর 32 এর লসাগু অর্থাৎ 96। এবার এই 96কে আমরা 24 দিয়ে ভাগ করে এখানে লিখবো, 96কে 32 দিয়ে ভাগ করে এখানে লিখবো। কেন? এই 96 জলটা ভর্তি করতে এক্স পাইপটা 24 মিনিট লাগে। 24 মিনিটে যদি 96 ভর্তি করে, 1 মিনিটে কতটা ভর্তি করবে, 96/24 সেটা লিখছি। অর্থাৎ এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পার মিনিটে কতটা করে ভর্তি করে এক্স আর ওয়াই পাইপ দুটো। এবারে দেখো বলছে যদি পাইপ দুটি একত্রে চালানো হয় তবে কতক্ষণ পর ওয়াই কে বন্ধ করতে হবে। এক্স কে বন্ধ করা হয়নি, ওয়াই কে বন্ধ করা হয়েছে, ওয়াই কে স্টপ করে দিয়েছে। ট্যাঙ্কটা মোট 18 মিনিটে ভর্তি হয়েছে। আমাকে বলো ওয়াই কে বন্ধ করে দেওয়া হয়েছে, 18 মিনিটে চালানো হয়েছে, তাহলে এক্স পাইপটা অবশ্যই 18 মিনিট চলেছে। এক্স পাইপ এই 18 মিনিটে একা কতটা জল ভর্তি করবে? প্রতি মিনিটে এক্স পাইপ 4 করে যদি জল ভরে, এই 18 মিনিটে এক্স পাইপটা 72 ইউনিট জল একা ভরেছে। তাহলে বাকি যে জলটা থাকছে অর্থাৎ 96 টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, সেখান থেকে আমি 72 মাইনাস করব, কেন এক্স এটা ভরেছে। এই জলটা অবশ্যই ওয়াই ভর্তি করবে, তারপরে ওয়াই কে কিন্তু বলবে যে তুমি বন্ধ হও। তাহলে ওয়াই কতটা ভর্তি করার পর বন্ধ হয়েছিল? তোমরা বলবে 24 ইউনিট ভর্তি করার পর ওয়াই কে বন্ধ করা হয়েছে। আমি দেখছি ওয়াই প্রতি মিনিটে 3 ইউনিট করে ভর্তি করে, তাহলে এই 24 মিনিট ভর্তি করতে ওয়াই এর 8 মিনিট সময় লেগেছিল এবং তারপরে ওয়াই কে বন্ধ করা হয়েছে। তাহলে ওয়াই কে 8 মিনিট পরে বন্ধ করা হয়েছে, যেটা অপশন নাম্বার 2-তে আছে। পি টাকায় কোনো মোবাইল ফোন বিক্রি করে 12% লাভ হলো এবং কিউ টাকায় মোবাইল ফোনটি বিক্রি করে 4% ক্ষতি হলো। কিউ ইস টু পি এর মান কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এখানে একটা পরিষ্কার যে একটাই মোবাইল ফোনের কথা বলা হয়েছে, যে মোবাইলটা পি টাকায় বিক্রি করে লাভ হচ্ছে এবং কিউ টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছে। তার মানে এই মোবাইলটার ক্রয় মূল্য বা সিপি কিন্তু ফিক্সড, অর্থাৎ দুজনের ক্ষেত্রেই আমি বলবো যদি আমি বার করি সিপি, তাহলে দুজনের কিন্তু সিপিটা একই হবে।
পি টাকায় কোনো মোবাইল ফোন বিক্রি করে 12% লাভ হয়েছে। আমার টার্গেট কি? দুজনের ক্ষেত্রে সিপি বার করা। পি টাকায় বিক্রি করে 12% লাভ হয়েছে, আমি বলেছিলাম বেস ফিগার হবে 100, 12 লাভ বলেছে বলে এর সঙ্গে আমি 112 যোগ করলাম। এবার দেখো এটা কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য। পি টাকায় বিক্রি করে লাভ হয়েছে, আমি যদি ক্রয় মূল্যে যেতে চাই আমি বলবো ক্রয় মূল্য কম ছিল, তবেই তো পি টাকায় বিক্রি করে লাভ হয়েছে। যাই বললাম ক্রয় মূল্য কম ছিল এবং আমি ক্রয় মূল্য বার করতে চাইছি, তাই এদের মধ্যে কম ফিগারটা উপরে বসবে, বেশি ফিগারটা নিচে বসবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে এইটা। আবার বলছে কিউ টাকায় বিক্রি করে 4% ক্ষতি হলো। কিউ টাকায় বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে, বেস ফিগার থাকবে 100, 4 ক্ষতি হচ্ছে মানে 100 থেকে 4 বাদ দাও, সেটা হবে 96। এবার আমি কোথায় যেতে চাইছি? আমি যেতে চাইছি ক্রয় মূল্যে। কিউ টাকায় বিক্রি করে ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য বেশি ছিল, তবেই তো ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য বেশি ছিল যাই বললাম, এদের মধ্যে বেশি ফিগারটা উপরে বসবে আর বাকি ফিগারটা নিচে বসবে, অর্থাৎ ক্রয় মূল্য হবে এইটা। এখান থেকে 100 100 কেটে দাও, 6 দিয়ে কাটো এইটা। তাহলে বলেছিল কিউ বাই পি, খেয়াল করো পি বাই কিউ না, কিউ বাই পি, এটা কিন্তু কি হবে তোমাদের বলতে হবে। কিউ বাই পি কি হবে? 6/7। খেয়াল দেখো এটা 7Q 6P আসছে, যেন ক্রস করে যেন 7Q 6P আসে। তাহলে কিউ বাই পি হলো 6:7, যেটা অপশন নাম্বার 3-তে আছে। এ ও বি এর আয়ের অনুপাত 5:3 এবং ব্যয়ের অনুপাত 9:5। যদি এ এর আয় বি এর ব্যয়ের দ্বিগুণ হয় তবে এ ও বি এর সঞ্চয়ের অনুপাত কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এ ও বি এর আয়ের অনুপাত 5:3 এবং ব্যয়ের অনুপাত 9:5। এখানে বলেছে যে এর আয় বি এর ব্যয়ের দ্বিগুণ, অর্থাৎ বি এর যে ব্যয় আছে কত আছে 5, তার দ্বিগুণ হবে এর আয়, অর্থাৎ এর আয় বলতে চাইছে হওয়া উচিত ছিল 5 দুগুণে 10। বুঝতে পারছো? বি এর ব্যয় যা হবে এর আয় বি এর ব্যয়ের দ্বিগুণ, অর্থাৎ বি এর ব্যয়ের দ্বিগুণ মানে 10, এর আয় হতে হবে। কিন্তু এর আয় তো আমি এখানে 5 দেখতে পাচ্ছি, আমি বলছি 10 হলে ভালো হতো। তাই এটাকে 10 করার জন্য এই পুরো ফিগারটাকে 2 দিয়ে গুণ করো। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 10, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 6। কেন? রেশিওটাকে পুরোটাকেই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি দেখলাম বি এর ব্যয়ের দ্বিগুণ এর আয় হচ্ছে। এবার এর আয় 10, এর ব্যয় 9, তাহলে এর সঞ্চয় কত হবে? আয় থেকে ব্যয় যদি মাইনাস করি তাহলে সঞ্চয় হয়, 10 থেকে 9 বাদ দেবো, সঞ্চয় হবে 1। বি এর ব্যয় হচ্ছে 6 এবং বি এর আয় হচ্ছে 6 এবং ব্যয় হচ্ছে 5। আয় থেকে ব্যয় মাইনাস করলে সঞ্চয় হবে, অর্থাৎ সঞ্চয় হবে 1। এ আর বি এর সঞ্চয়ের অনুপাত 1:1, যেটা অপশন নাম্বার 2 এ আছে। কোনো টাকা 10 বছরের সরল সুদের পরিমাণ আসলের 5%, কত বছরের সরল সুদের পরিমাণ আসলের সমান হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো আসল যদি আমি 100 টাকা ধরি, টাইমটা কি দিচ্ছে 10 বছর, এবং ইন্টারেস্ট সেটা হচ্ছে আসলের 5%, 100-র 5% মানে 5 টাকা ইন্টারেস্ট। বোঝা যাচ্ছে? এবারে বলেছে কত বছরের সরল সুদের পরিমাণ আসলের সমান হবে। আমি দেখলাম 5 টাকা ইন্টারেস্ট পেতে গেলে আমাকে 10 বছর ওয়েট করতে হবে। ইন্টারেস্ট 5 টাকা পেতে গেলে 10 বছর ওয়েট করতে হবে। এবার বলছে যে সুদের পরিমাণ হবে আসলের সমান, আসল কত 100, ওরা বলছে যে 100 ইন্টারেস্ট পেতে গেলে কত টাইম লাগে।
আমি দেখলাম এটাকে 20 দিয়ে গুণ করে 100 আসে, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করে আমাদের উত্তর আসবে, অর্থাৎ 200 বছর উত্তর হবে, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। একটি ট্রেন এ থেকে বি পর্যন্ত দূরত্ব 45 মিনিটে অতিক্রম করলো। যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হয়, তবে একই দূরত্ব যেতে ট্রেনের 48 মিনিট সময় লাগে। এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এখানে প্রথমে আর পরে টাইম বা স্পিড নিয়ে আলোচনা করা হচ্ছে। এ থেকে বি পর্যন্ত একটা দূরত্ব দিয়েছে, অর্থাৎ দূরত্ব বা ডিস্টেন্সটা ফিক্সড। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যেটা ফিক্সড হয়ে যাবে সেটাকে 1 মনে করে নেবো, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু 1/t, অর্থাৎ টাইমের রেশিও এবং স্পিডের রেশিও পরস্পর উল্টো হবে। এখানে প্রথমে টাইমের কথা বলা হয়েছে। প্রথমে টাইম লাগছিল 45 মিনিট, পরে টাইম লাগছে 48 মিনিট। একই দূরত্ব যেতে ট্রেনের 48 মিনিট সময় লাগে। টাইমের রেশিওটাকে আমি কাটতে পারি, 3 15 45, 3 16 48, তাহলে টাইমের রেশিও 15:16। এবার বলেছে এখানে আমি দেখলাম কি টাইমের রেশিও ঠিক উল্টো হবে স্পিডের রেশিও, তাহলে স্পিডের রেশিও কি হবে? ঠিক উল্টো, অর্থাৎ 16:15। অর্থাৎ প্রথমে যদি স্পিড 16 থাকে, পরে স্পিড হলো 15, অর্থাৎ স্পিডটা 1 ইউনিট কমে গেল। কিন্তু বলছে যে গতিবেগ ঘন্টায় 5 কিমি কমে গেছে। আমি দেখলাম 1 ইউনিট কমেছে, ওরা বলল ঘন্টায় 5 কিমি কমেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 কিমি, 16 ইউনিটের ভ্যালু হবে 5 16 80 কিমি। এখানেও বসাতে পারতে একই ব্যাপার। 1 ইউনিটের ভ্যালু 5 হলে 16 ইউনিটের ভ্যালু 80, অর্থাৎ 80 কিমি পার ঘন্টা। কেন? এটা স্পিড আছে। তাহলে স্পিড দেখলাম প্রতি ঘন্টায় 80 কিমি পার ঘন্টা প্রথমে ছিল। প্রথমে স্পিড ছিল 80 কিমি পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 80 করে যাচ্ছিল। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এই স্পিড লিখলাম, স্পিডকে আমি যদি টাইম দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি এ থেকে বি পর্যন্ত দূরত্ব পাবো। টাইম প্রথমে কত লেগেছিল? প্রথমে টাইম লেগেছিল 45 মিনিট, অর্থাৎ টাইমের জায়গায় আমি 45 মিনিট লিখলাম। যেহেতু এটা 80 কিমি পার ঘন্টা আছে, তাই মিনিটকে ঘন্টায় প্রকাশ করো, এটাকে 45/60, 60 মিনিটে 1 ঘন্টা। এবার এটাকে 15 দিয়ে কাটো, 3 15 45, 4 15 60, 4 20 80, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। এ বি ও সি আলাদাভাবে কোনো কাজ যথাক্রমে 16, 32 ও 48 দিনে শেষ করে। তারা একত্রে কাজ শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 8 দিন আগে বি ও 6 দিন আগে সি কাজটি ছেড়ে চলে গেল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কাজটা এ বি সি যে কাজটা করছে সেই কাজটা কতটুকু আগে দেখি। এ 16 দিনে, বি 32 দিনে এবং সি 48 দিনে কাজটা শেষ করছে। সেই কাজটা কতটা হবে? এদের লসাগু 48, 32, 16 লসাগু 96, অর্থাৎ টোটাল ওয়ার্ক হচ্ছে 96। এটা করতে হবে। এবার 96কে 16 দিয়ে ভাগ করলে 6, 32 দিয়ে ভাগ করলে 3, 48 দিয়ে ভাগ করলে 2। এটা কি পেলাম? প্রতিদিনে এ কতটা করে কাজ করছে, বি কতটা করে কাজ করছে এবং সি কতটা করে কাজ করছে, অর্থাৎ পার ডে এফিসিয়েন্সি। এবারে দেখো কি বলেছে। আমি দেখলাম এখান থেকে এই পর্যন্ত টাইমে কাজ শেষ হয়েছে, এটা টাইম, এতটা টাইম লেগেছে। বলেছে কাজটা শেষ হওয়ার 8 দিন আগে বি চলে গেছে। এখানে কাজটা শেষ হয়েছে এখান থেকে 8 দিন আগে, এটা হচ্ছে 8 দিন। এই 8 দিন আগে কে চলে গেছে? বি চলে গেছে এখানে। আর কাজটা শেষ হওয়ার 6 দিন আগে, অর্থাৎ এখান থেকে এই 6 দিন আগে, এটা 6 ডেজ। এই 6 দিন আগে কে চলে গেছে? সি চলে গেছে। বুঝতে পারছো?
তাহলে এই যে দুদিন বাকি থাকলো এখানে, কেন এই টোটালটা হচ্ছে 8 দিন আর এটা হচ্ছে 6 দিন। এই 6 দিন আগে সি চলে গেছে, 8 দিন আগে বি চলে গেছে, মানে এই লাস্ট 6 দিন কে কাজ করেছে? তোমরা বলবে তাহলে এ কাজ করেছে, সবাই চলে গেছে। তাহলে এই 6 দিনে এ কাজ করেছে, খেয়াল রাখো। এখান থেকে এই পর্যন্ত ছিল 8 দিন আর এখান থেকে এটা 6 দিন, তাহলে 8 দিন থেকে 6 দিন মাইনাস করলে আমি বলবো এই পর্যন্ত হচ্ছে 2 দিন। এখানে কে কাজ করেছে? যেহেতু এই জায়গায় বি চলে গেছে, এই জায়গায় তার মানে এ আর সি মিলে কাজ করছিল, বোঝা যাচ্ছে? আর বাকি এখানে এ বি সি তিনজনে একসঙ্গে কাজ শুরু করেছে। তাহলে দেখো আমাকে বলেছে কাজটা মোট কত দিনে শেষ হয়েছিল। আমি জানি কি এই টোটাল দিনে শেষ হয়েছিল, তার মধ্যে এইখান থেকে এই পর্যন্ত আমি 8 দিন পেয়ে বসে আছি। এখান থেকে এই পর্যন্ত যদি আমি কতদিন বার করতে পারি, তাহলে 8 এর সঙ্গে এই দিনটা যোগ করলেই আমার কিন্তু উত্তর হবে, বোঝা গেছে? কেন 8 দিন দেওয়া ছিল, আমাকে শুধুমাত্র এইটুকুনি দিন বার করতে হবে। এবারে দেখো এ এখানে 6 দিন কাজ করেছে। এ প্রতিদিন কত করে কাজ করছে? 6 ইউনিট করে কাজ করছে। এ যদি 6 ইউনিট করে কাজ করে তাহলে 6 দিনে করবে 36 ইউনিট, তাহলে এ একা এই জায়গায় 36 কাজ করেছে। এই জায়গায় দুদিন কাজ হয়েছে। কে কে করেছে? এ আর সি মিলে করেছে। এ 6 করছে, সি 2 করছে, অর্থাৎ দুজনে মিলে 6 + 2 8 করে কাজ করছে। প্রতিদিন 8 করে করলে এই দুদিনে 8 দুগুণে 16 ইউনিট কাজ ওরা দুজনে করেছে। তাহলে মোট কতটা কাজ এই 8 দিনে হয়েছে? 16 + 36, 42 10 52 ইউনিট। 36 + 16, হ্যাঁ 52 ইউনিট কাজ কিন্তু হয়ে গেছে। 96 টোটাল কাজ থেকে 52 বাদ দিলে এই জায়গায় হবে 44 ইউনিট কাজ। এই 44 ইউনিট কাজ কারা করেছে? এ বি সি তিনজনে মিলে করেছে। যদি এ বি সি তিনজনে মিলে করে তবে প্রতিদিন 6 আর 3 আর 9 আর 2 11 ইউনিট কাজ হবে। 44 ইউনিট কাজ এই জায়গায় হয়েছে। প্রতিদিন যদি 11 করে কাজ করে তাহলে এখানে সময় লেগেছে 4 দিন। তাহলে আমি দেখলাম এখানে সময় লাগলো 4 দিন আর এখান থেকে এই পর্যন্ত লেগেছিল 8 দিন। মোট সময় লাগবে 8 + 4 অর্থাৎ 12 দিন, যেটা অপশন নাম্বার 3-তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।